আসসালামু আলাইকুম। বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন ডাগআউট ডায়ালগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল মান্না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি-20 সিরিজ উপলক্ষে আমাদের আয়োজন পাওয়ার্ড বাই কিষণ স্মংস ম্যাজিক, ইনস্ট্যান্ট নুডলস, সাপোর্টেড বাই ইন্সপায়ার স্পোর্টস ফিজিওথেরাপি ক্লিনিক। আমাদের সাথে স্টুডিওতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা টি-20 সিরিজের অ্যানালাইসিস নিয়ে উপস্থিত আছেন বিশিষ্ট অ্যানালিস্ট সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আরো একজন সার্টিফাইড ক্রিকেট অ্যানালিস্ট আছেন। আমি নামটা বলে দিতে চাই, শানের আনন্দ ভাই। কেমন আছেন? খুবই ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আকাঙ্ক্ষিত একটা জয়, যেটা আসলে খুব দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য, কিভাবে দেখছেন ভাইয়া? বাংলাদেশ প্লেড বেটার অন দ্যাট পার্টিকুলার ডে, এবং টি-20 ক্রিকেটে যেটা হয় যে অন আ গিভেন ডে যে টিমটা টপ নচ থাকে, যে টিমটা অপোনেন্ট টিমের চাইতে বেটার থাকে, সেই টিমটাই আসলে ভালো পারফর্ম করে। এবং এই জয়টার আপনি যদি মার্জিনটা লক্ষ্য করে দেখেন, সেটা কিন্তু বলতেই হবে যে আসলে বাংলাদেশ আউটপ্লেড শ্রীলঙ্কা ইন এভরি ডিপার্টমেন্টস। যদিও ফিল্ডিং ডিপার্টমেন্টটা শ্রীলঙ্কা কিন্তু বেশ ভালো ফিল্ডিং করেছিল, বাংলাদেশকে তারা একটা নির্দিষ্ট টোটালে রেস্ট্রিক্ট করতে পেরেছে, কিন্তু অল টুগেদার আমার কাছে মনে হয় যে এই দিন ব্যাটিংটা খুব ভালো ছিল। প্লাস বাংলাদেশের বোলিংয়ের জায়গাটায় টু বি ভেরি অনেস্ট, ইনিশিয়াল যে রান আউটটা ছিল শামীম পাটোয়ারির, সেটা মনে হয় ম্যাচের একটা টার্নিং পয়েন্ট আমি বলবো। কারণ ওই পার্টনারশিপটা বা ইনিশিয়ালি যদি শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা একটু ফ্লারিশ করতে পারতেন, সেটা হয়তো বা বাংলাদেশের জন্য ব্যাকফায়ার করতে পারতো। শরীফুলের ইনক্লুশনটা বেশ ভালো, শরীফুলের স্পট জাম্পটা বেশ ভালো হচ্ছে। স্পট জাম্পের পর তিনি বেশ হাইটও ক্যারি করতে পারছিলেন, এবং যেভাবে নতুন বলে মুভমেন্টটা করাচ্ছিলেন, সব কিছু মিলিয়ে ব্যাটিংয়ের একটা জায়গা। আপনি যদি পার্থক্যটা চিন্তা করে দেখেন যে প্রথম ওয়ানডে ম্যাচে 7 থেকে 17 নম্বর ওভারে, এই 10 ওভারে বাংলাদেশ রান করেছিল মাত্র 65, যেখানে মাত্র 3টা বা 4টা বাউন্ডারি স্কোরিং শট ছিল। কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে লিটন আর শামীম পাটোয়ারির মধ্যে একটা 70 ঊর্ধ্ব পার্টনারশিপ হয়েছে 32-35 বলের মধ্যে, সেটা আনন্দ ভাই আরও ডিটেইল বলতে পারবেন। এবং সেই জায়গাটায় দ্য নাম্বার অফ বাউন্ডারিজ, আমি যদি বলি যে ইন বিটুইন 7 থেকে 17 নম্বর ওভারে প্রথম টি-20 ম্যাচে প্রতি 15 বলে একটা করে বাউন্ডারি মেরেছে বাংলাদেশ দল, আর দ্বিতীয় টি-20 ম্যাচে প্রতি 3 বা 4 বলে একটা করে বাউন্ডারি মেরেছে বাংলাদেশ দল। সো ডিফারেন্সটা আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় অনেক বেশি মাত্রায় ক্রিয়েট হয়েছে, এবং ব্যাটিংটা ভালো ছিল, ফলোড বাই ভেরি গুড বোলিং। অল টুগেদার বাতাসের সুবিধাটা বাংলাদেশ খুব ভালো কাজে লাগিয়েছে সেকেন্ড ইনিংসে। মেহেদী হাসান মিরাজ যে উইকেটটা পেয়েছেন, সেটা পুরোপুরি বাতাসের সুবিধা লাগিয়েই তিনি উইকেটটা পেয়েছেন। এবং ব্যাটসম্যান হয়তো বা ক্যালকুলেশনটা ভুল করেছিলেন, হি প্লেড দ্য শট ইন দ্য রং সাইড, যেখানে বাতাসের এগেইনস্টে তাকে শট খেলতে হয়েছিল। সো সবকিছু মিলিয়ে কন্ডিশনটা ভালো বা ইউটিলাইজ করতে পেরেছে বাংলাদেশ, এবং এটা টোনটা সেট হয়েছে আসলে ব্যাটিংয়ে ওই ছোট্ট পার্টনারশিপটা শামীম পাটোয়ারি এবং লিটন কুমার দাসের মধ্যে। আমরা যদি আনন্দ ভাইয়ের কাছে আসতে চাই, মোমেন্টাম ভাইয়া বলছিলেন যে কিছু কিছু কি ফ্যাক্টর ভাইয়া বললেন, আমরা যদি ডিটেইলিংয়ে যদি মোমেন্টাম নিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, প্রথমত বলবো কি যে এটা একটা স্বস্তির জয়, এবং স্বস্তির জয় কারণ হলো যে অনেকদিন পর বাংলাদেশ ক্রিকেট টিমের ব্যাটাররা ক্যারেক্টার শো করতে পেরেছিল। সাধারণত দেখা যায় যদি কখনো ইনিংস শুরুর প্রথমেই উইকেট পড়ে যায় বা এরকম অনেকটুকু ব্যাকফুটে চলে যায়, যেটা থেকে রিকভারি করতে করতে ম্যাচের অনেক লম্বা একটা সময় পার করে ফেলা হয়। কিন্তু এক্ষেত্রে রিকভারি প্লাস হলো কি যে কাউন্টার অ্যাটাক দুটোই খুব ভালো হয়েছিল। অন্যতম মোমেন্টামের আমি একটা যদি ব্যাটিং দিক থেকে বলা হয়, বলবো কি যে 12 ওভারের মাঝে শামীম পাটোয়ারি অ্যাকচুয়ালি ক্রিজে চলে এসেছিল। ওকে, তো এখানে হলো কি যে আমাদের পজিটিভ একটা জিনিস নোট দেওয়া দরকার, সেটা হলো কি যে যখন ব্যাটসম্যানরা থাকবে, টিমের বেস্ট ইউটিলাইজ যে ব্যাটসম্যান তাকে বেশি বল খেলার সুযোগ করে দেওয়া উচিত। সেই জন্য শামীম পাটোয়ারি অ্যাকচুয়ালি অনেক বল খেলার সুযোগ পাওয়াতেই পরবর্তী সময় আপনি যদি দেখেন, যদি স্ট্যাটিস্টিক্যাল গ্রাফগুলো যদি দেখেন, ম্যানহাটন চার্ট যদি আপনারা দেখতে পারেন, আপনার 12 ওভারের পর থেকে 20 ওভার পর্যন্ত প্রত্যেক ওভারে বাংলাদেশ 9 রান পার ওভারের চেয়ে বেশি তারা স্কোর করতে পেরেছিল। ওকে, মিরাজের আউটটা সাপে পর হলো আর কি। সামি ভালো ভালো করে বলতে পারবে জিনিসটা। আমার অবজারভেশন অনুযায়ী আমার মতে হলো কি যে এক্ষেত্রে অবশ্যই শামীম হোসেন পাটোয়ারি এবং হলো কি জাকির অনিক, উনাদের অবশ্যই আরেকটু উপরে যদি ব্যাটিং করতে পারে তাহলে বেটার। মেহেদী হাসান মিরাজ যদি উনাদের পরে ব্যাটিং করে, আমার মনে হয় কি যে প্রপার ইউটিলাইজেশন হয় ব্যাটিং অর্ডারের। কিন্তু সামিমের কাছে বলতে চাই যে উনি তো আরো হার্ডিটার না, যেটা আমরা চিন্তা করি যে ফিনিশিং রোলে শামীম হাসান পাটোয়ারি কিংবা হচ্ছে জাকির আলী অনেককে তো ফিনিশিং এর জন্য নেওয়া হয়েছে।
তাহলে তো ওইখানে আসলে মিরাজের রোলটাও তো আমি ওইভাবে পার্টিকুলারলি ওখানে মনে হয় না। দেখেন টি-20 ক্রিকেটে সত্যিকারের অর্থে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে একজন বা দুজন ব্যাটসম্যান ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে ফেলতে পারেন। সেই জায়গাটায় সবসময় যে আপনাকে পারফেক্ট ফিনিশার প্রয়োজন হবে সেখানে বিষয়টা কিন্তু সেরকম না। আপনার কিন্তু কোয়ালিটি ব্যাটার্স আছে যারা মিড ওভার্সের ওই টোনটা ধরে খেলতে পারবেন। আপনি শামীম পাটোয়ারি আছে, জাকের আলী অনেক আছে, সাইফুদ্দিন ক্যান অলসো ব্যাট। সো এই নেচারের ব্যাটসম্যানদেরকে আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ ডেলিভারিজ ফেস করার সুযোগটা দেওয়া উচিত। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, মেহেদী হাসান মিরাজ বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, তবে এই জায়গাটা একটা ট্যাকটিক্যাল অ্যানালাইসিসের জায়গা আছে এবং সেই অ্যানালাইসিসের জায়গাটা হচ্ছে মিরাজ অ্যাজ আ ব্যাটার তিনি সফল হয়েছেন কিন্তু টপ অর্ডারে ব্যাটিং করে, ওপেনিং এ ব্যাটিং করে, প্রথম পাওয়ার প্লেতে 6 ওভারের মধ্যে ওই সময়টায় ব্যাটিং করে। মিরাজ কিন্তু মিড ওভার্সের খেলাটা বিপিএল এ খেলেন নাই বা মিড ওভার্সের প্রমিনেন্সের জন্য মেহেদী হাসান মিরাজ কিন্তু ওইভাবে আসলে নিজেকে প্রুফ করেন নাই। সো আলটিমেটলি যখন ন্যাশনাল টিমে আপনি মেহেদী হাসান মিরাজকে মিডল ওভার্সে খেলাতে চাচ্ছেন, তিনি কিন্তু ওই পার্টিকুলার রোলের জন্য আসলে প্রুফ করে আসেন নাই, তিনি প্রুফ করেছেন ওপেনিং এর ওই স্লটটাতে। সো আমি জানি না টিম ম্যানেজমেন্ট কেন এখন মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী হাসানকে একদম ডিরেক্ট কম্পিটিটর বানিয়ে দিয়েছে। শেখ মেহেদী হাসান কিন্তু পাওয়ার প্লেতে হিজ বিন দ্য মোস্ট প্রমিনেন্ট বোলার ফর বাংলাদেশ ফর লাস্ট কাপল অফ ইয়ার্স। এক্স্যাক্টলি। এবং আপনি যদি প্রথম 6 ওভারের পরিসংখ্যান দেখেন তাহলে ওয়ার্ল্ড ক্রিকেটেই শেখ মেহেদী হাসান কিন্তু ওয়ান অফ দ্য লিডিং স্পটস তিনি সেখানে গ্র্যাব করেছেন এবং রিসেন্ট টাইমসে। আর ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি যদি আইসিসি টি-20 র্যাঙ্কিংও দেখেন, বাংলাদেশের সবচেয়ে টপ র্যাঙ্ক বোলারটা কিন্তু শেখ মেহেদী হাসান। হ্যাঁ, হি হ্যাড আ ব্যাড আউটিং ডিউরিং দ্য ইউএই অ্যান্ড পাকিস্তান সিরিজ, বাট একটা বা দুইটা ব্যাড আউটিং এর জন্য আপনি যখন তাকে ইভেন হি ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য ভাইস ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল টি-20 সাইড, কিন্তু 11 এ নাই ভাইস ক্যাপ্টেন যখন আপনার 12 ম্যান, দ্যাট মিনস টিম সিলেকশনের এই জায়গাটাতে মনে হয় আরেকটু কৌশলী হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ, ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ হিজ বিন আ ভাইটাল পার্ট অফ বাংলাদেশ টি-20 টেস্ট অ্যান্ড ওয়ানডে স্কোয়াড, বাট অ্যাজ ফার অ্যাজ টি-20 ক্রিকেট ইজ কনসার্ন আমার কাছে মনে হয় যে সেই জায়গাটায় শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজ দুজন ডিফারেন্ট টাইপের প্লেয়ার এবং শেখ মেহেদী হাসান আপনার ফ্রন্টলাইন বোলারদের মধ্যে ইনক্লুডেড। সো আপনি যদি সেই জায়গাটাতে শেখ মেহেদী হাসানকে ইনক্লুড করতে চান এবং মেহেদী হাসান মিরাজের ওই ব্যাটিং পজিশনের জায়গাটার চাইতে শামীম পাটোয়ারিকে আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ অপরচুনিটিস দিচ্ছেন, সাইফুদ্দিনকে আপনি ব্যাটিং করার সুযোগ দিচ্ছেন, যে সুযোগটা সাইফুদ্দিন পান না, জাকের আলী অনেক যিনি হয়তো বা ওই সময়টাতে 16 থেকে 20 ওই সময়টাতে এক্সিকিউট করতে পারবেন। আপনারা আসলে আপনি ফিনিশিং রোলের কথা বলছেন, আপনার কয়জন ব্যাটসম্যান লাগে? এই টিমের কিন্তু ব্যাটিং লাইন আপটা অনেক বড়, আপনি টেকনিক্যালি চিন্তা করলে আপনি 20 পর্যন্ত আপনার ব্যাটসম্যান। সো সেই জায়গাটায় আলাদা করে মিডল অর্ডারে স্টেবিলিটির জন্য আপনার কেন মেহেদী হাসান মিরাজকে প্রয়োজন হবে? আর টি-20 ক্রিকেট মিডল অর্ডারের স্টেবিলিটি আর ওয়ানডে ক্রিকেটের মিডল অর্ডারের স্টেবিলিটি কিন্তু এক জিনিস না। আপনি যদি চিন্তা করেন যে এই মুহূর্তে রংপুর রাইডার্স খেলছে, রংপুর রাইডার্সের মিডল অর্ডারে ব্যাটিং করছে চাচা ইফতেখার এবং সেই সঙ্গে কাইল মায়ার্স, ওইখানকার মিডল অর্ডার ব্যাটিং এর জায়গাটা কিন্তু ডিফারেন্ট। সেখানে আপনাকে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি থাকতে হবে, সেই সঙ্গে সঙ্গে ইনিংসটাকেও ডিপ ক্যারি করতে হবে। ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা বেশি থাকা। যখন 5 জন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে, টি-20 ক্রিকেটে কিন্তু ওই সময় আপনাকে বাউন্ডারি মারা জানতে হবে, যেটা আমরা লাস্ট ম্যাচে দেখেছি লিটন কুমার দাস এবং শামীম পাটোয়ারি প্রতি 3 বা 4 বলে একটা করে বাউন্ডারি তারা মেরেছেন। অন্যদিকে প্রথম ম্যাচে নাইম শেখ এবং মেহেদী হাসান মিরাজ যখন ব্যাটিং করছিলেন প্রতি 15 বলে একটা করে বাউন্ডারি আসছিল। সো দিস ইজ দ্য ডিফারেন্স, যেখানে আসলে মিডল অর্ডারে ওই ক্যাপাসিটির জায়গাটাতে আসলে এমন ব্যাটসম্যানদের থাকা উচিত যাদের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি বেশি, কারণ টি-20 ক্রিকেট যেখানে একটা কুইক 25 কুইক 30 অনেক বড় ম্যাটার করে। সো এখানে ব্যাপারটা এরকম না যে আপনাকে সেঞ্চুরি করতে হবে, এখানে ব্যাপারটা এরকম না আপনাকে 50 করতে হবে, এখানে একটা শর্ট টাইমে ইম্প্যাক্ট জেনারেট করাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে টিম সিলেকশনের জায়গাটা হয়তো একটু কৌশলী হওয়া যায়। আমরা তাহলে একটু এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে লেগ স্পিনে আমরা লাস্ট কিছুদিন ধরে ভাইয়া যেটা দেখছিলাম যে টেস্ট থেকে শুরু করে আমরা ওয়ানডেতেও কিন্তু লেগ স্পিনে ভালো খেলছি না। ফার্স্ট দুইটাও যদি টি-20 কথা বলি, এখানেও আমরা লেগ স্পিনে কিন্তু আসলে একটু বলতে গেলে যে এটা নড়বড়ে আমরা দেখলাম। এটাতে আনন্দ ভাই কিভাবে দেখছেন? ধন্যবাদ। লেগ স্পিনটা অ্যাকচুয়ালি হলো কি যে লেগ স্পিনার একটা 2020 ম্যাচে অবশ্যই রেজাল্ট করে দিতে পারে। এক্ষেত্রে যেটা হলো কি যে ব্যাটিং টিমকে অবশ্যই তাদেরকে নিয়ে প্রপার অ্যানালাইসিস করা উচিত এবং সে অনুযায়ী নামা উচিত। আমাদের সামি ভাই আগের প্রোগ্রামেই বলেছিল, সেটা হলো কি যে এবং ওনার নিজের অ্যানালাইসিস অনুযায়ী যে লিটন কুমার দাস এবং হলো কি তৌহিদ হৃদয় তারা অ্যাকচুয়ালি রং ওয়ান পিক করতে, ভ্যান্ডার সারের রং ওয়ান পিক করতে তারা বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করেছে, সামি ভাইও এটা ভালো করে বলেছে অলরেডি। সেটা হলো কি যে লিটন কুমার দাস লাস্ট ম্যাচে কিন্তু
ওনার ফ্রন্ট ফুট অনেক ক্লিয়ার করে ব্যাটিং করতে পেরেছে। ওকে, এটা একটা পজিটিভ হেল্প তাকে করেছে ভ্যান্ডার সার এগেনস্টে খেলার জন্য। কিন্তু রং ওয়ান পিক করতে হবে। রং ওয়ান পিক করার জন্য ভ্যান্ডার স্যার ইউজুয়ালি যেটা করে, তার সে যখন লেগ স্পিন করছে তার বলের সিম সেটা থাকে ফার্স্ট স্লিপের দিকে। ওকে, এবং যখন আপনার রং ওয়ান করছে সেটা থাকে হলো কি যে মিডল স্ট্যাম্প আর কাইন্ড অফ লেগ স্লিপের দিকে কিছুটা হাতটা এভাবে কার্ভ করা থাকে, পাম্পটা আরও মিড উইকেট দিকে অথবা স্কোয়ার লেগের দিকে পাম্পটা এভাবে থাকে। এবং বল উইকেট টেকিং বলিং হিসেবে সে প্রতিটা বল অ্যাকচুয়ালি অফ স্ট্যাম্প অথবা ফোর্থ স্ট্যাম্পে বল পিচ আপ করে। তো এই জিনিসগুলো ব্যাটাররা যখন কনসিডার করবে, পরবর্তী সময় দেখা যাবে কি যে আরও রিস্ক ফ্রিভাবে করতে পারবে। এবং যদি সে যদি 24টা বল করে ভ্যান্ডার স্যার, সে এখানে 24টা বলের ভিতর যদি 6টা রং ওয়ান করে, তার ভিতর 6টা সে উইকেট টেকিং ডেলিভারির জন্যই সে বল করে। কিন্তু এই 6টা উইকেট টেকিং ডেলিভারির জায়গায় যদি আমরা 6টা সিঙ্গেলও নিয়ে নিতে পারি, কনফিডেন্স বুস্ট আপ হবে, স্ট্রাইক রোটেট হবে এবং বেটারভাবে আরও টিমটা নেগোশিয়েট করতে পারবে। সাহেব ভাই, আমরা পুরো ম্যাচের মোমেন্টাম নিয়ে কথা বলছিলাম, টার্নিং পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। যদি আমরা লাস্ট ম্যাচের কথা বলি, লাস্ট ম্যাচে আসলে এক্স ফ্যাক্টর কাদেরকে আমরা দেখতে পাই? ডেফিনেটলি এক্স ফ্যাক্টর প্রথমত লিটন কুমার দাস। প্রথম এক্স ফ্যাক্টরের জায়গাটা যেটা আনন্দ ভাই বলছিলেন যে লেগ স্পিন গুগলি পিক করতে পারার যে ব্যাপারটা, এই দিন যেটা হয়েছিল যে প্রথম বলটা যখন ভ্যান্ডারসি লিটন কুমার দাসকে করেছিলেন, ইট ওয়াজ আ লেগ স্পিনার। এরপরে ব্যাক টু ব্যাক 2টা বল করেছেন গুগলি, এবং সেই 2টা বলকে লিটন কুমার দাস, যেটা আমি বলছিলাম যে আগে থেকে গুগলি ধরে খেলা, লিটন কিন্তু এই দিনটাতে 2টা বৈশিষ্ট্যের জায়গা ছিলেন। একটা হচ্ছে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা, ফ্রন্ট লেগটা আগে থেকে সরিয়ে ফেলা। দ্বিতীয়ত ব্যাক ফুটের ব্যালেন্সটাকে খুব ভালো মতো বজায় রাখা। সো এই যে ফ্রন্ট ফুটের টাকে যখন তিনি উইথড্র করে ফেলছেন, ভ্যান্ডারসি কিন্তু ওই 2টা বলে যখন তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে খেলছেন, এরপর থেকে ভ্যান্ডারসি আর তাকে গুগলি করেন নাই। সো দিস ইজ দ্য ট্রিক যেটা আসলে এইখানে বজায় রাখতে হয়, বা একজন ব্যাটসম্যানকে একটা মাইন্ড গেমও খেলতে হয় যে ওকে, ইনিশিয়ালি আমি যদি বুঝিয়ে দিই যে আই এম ভেরি মাচ প্রিপেয়ার্ড ফর দ্যাট পার্টিকুলার ডেলিভারি, তখন কিন্তু দ্য বোলার হ্যাজ টু সুইচ টু প্ল্যান বি, এবং তখন প্ল্যান বিতে গেছেন, এরপরে কিন্তু আর গুগলি করেন নাই লিটন কুমার দাসকে। সো দিস ইজ দ্য থিং যেটা লিটন খুব ভালো মতো কাজ করেছেন বোঝা গেছে, এবং গুগলি পিক করতে পেরেছেন কি বা করতে পারেন নাই আই ডোন্ট নো, বাট ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে তিনি শট খেলছিলেন, দ্যাটস ওয়াই ভ্যান্ডারসি আর তাকে গুগলি করেন নাই। আর ব্যাক ফুটের যে ব্যালেন্সের জায়গাটা, ইভেন এক্সট্রা কাভার জোনটা যখন ক্লিয়ার করছিলেন, ওই সময়টাতেও দেখছিলাম যে তার ব্যাক লেগ খুব ভালো স্টেবল অবস্থায় আছে, স্ট্রং ছিল। দেন শামীম পাটোয়ারির ক্ষেত্রে একটা বিষয় বলবো, শামীম পাটোয়ারি যখন ব্যাটিং করতে নেমেছেন, খুব ভালো মতো খেয়াল করে দেখবেন যে সেই সময়টাতে একজন ফিল্ডারকে ডিপ থার্ড ম্যান, একজন ফিল্ডারকে ডিপ ফাইন লেগে পাঠানো হয়েছে। ইটস বিকজ শামীম পাটোয়ারি ইজ ভেরি মাচ prominent playing those improvising shots, এবং the improvising shots has been his go through shots. এটা একদম প্রেডিক্টেড যে শামীম পাটোয়ারি ইম্প্রোভাইজিং শটই তিনি খেলবেন। বাট মজার বিষয় হচ্ছে শামীম পাটোয়ারি এই দিন প্রথম ইম্প্রোভাইজিং শট খেলেছেন when he was batting at 32, যখন তিনি 32 রানে ব্যাটিং করছিলেন, প্রথম তিনি ইম্প্রোভাইজিং শট খেলেছেন, এবং সেটা ওই একটা রিভার্স সুইপ বা রিভার্স স্কুপ তিনি করেছেন। প্রথম তার বাউন্ডারি স্কোরিং শট ছিল টুয়ার্ডস দ্য পয়েন্ট, এরপরের বাউন্ডারি স্কোরিং শট ছিল টুয়ার্ডস দ্য পয়েন্ট, দেন বাউন্ডারি স্কোরিং শট ছিল এক্সট্রা কাভারের দিকে, দেন বাউন্ডারি স্কোরিং শট ছিল লং অফের দিকে, দেন বাউন্ডারি স্কোরিং শট ছিল মিড উইকেটের দিকে। আফটার দ্যাট বাউন্ডারি স্কোরিং শট হচ্ছে স্কুপ শটের মাধ্যমে করেছেন, দেন আবার মিড উইকেটে করেছেন, দেন লাস্টের বাউন্ডারি স্কোরিংটা সেটা তিনি করেছেন ফাইন লেগের দিকে। সো 7টা বাউন্ডারি স্কোরিং শটস শামীম পাটোয়ারি করেছেন, যে 7টা বাউন্ডারি স্কোরিং শটসের মধ্যে মাত্র 2টা বাউন্ডারি স্কোরিং শটস টুয়ার্ডস হিজ ফেভারিট জোন, যেখানে আসলে ফিল্ড সেটআপ করা হয়েছে। সো এই যে জায়গাটা, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে অপোনেন্টকে চমকে দেওয়ার জায়গাটা, আমরা ওয়াগন হুইলটা যদি শামীম পাটোয়ারির দিকে খেয়াল করে দেখবেন, পয়েন্ট, কাভার, লং অফ, মিড উইকেট, এই সমস্ত জোন দিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস করেছেন, মাত্র 2টা স্কোরিং শট তার ফেভারিট জোনে পেছন দিক দিয়ে। সো শামীম পাটোয়ারি হিজ বিন মাই ম্যান অফ দ্য ম্যাচ ফর দ্যাট পার্টিকুলার ম্যাচ। আপনি যদি ফিল্ডিং এ শামীম পাটোয়ারির কন্ট্রিবিউশনটা দেখেন, প্রথমে একটা রান আউট যেখান থেকে বলটাকে পিক করেছেন, আপনি হয়তোবা বলতে পারেন সেখান থেকে উইকেট কিপার্স এন্ডটা একটা স্টাম্পের মতো দেখা যায়, তবে না, একটা স্টাম্প না, আসলে একটু অ্যাঙ্গেল তিনি পেয়েছিলেন, তার জন্য উইকেট কিপিং এন্ডটা থ্রো করাটাই কমফোর্টেবল হতো। যেহেতু আবার ব্যাপার হচ্ছে যে আপনি সবসময় ডিরেক্ট হিটে স্টাম্প ভাঙতে পারবেন সেটাও কিন্তু না, উইকেট কিপিং এন্ডে থ্রো করাটা বেটার। কেন? there is the wicket keeper সাপোর্টটা সেই জায়গাটা পাওয়া যায়। বাট শামীম পাটোয়ারি হি ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট হিজ স্কিলস, এবং তিনি নন স্ট্রাইক এন্ডে থ্রোটা করেছেন, এবং ওই রান আউটটা আমার কাছে মনে হয়েছে ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছে। সো শরীফুলের বোলিং আরেকটা ফ্যাক্টর, যে এক্স ফ্যাক্টরের জায়গাটা যদি আপনি চিন্তা করেন, সাইফুদ্দিন অলসো বোল্ড ওয়েল, তার ফার্স্ট ম্যাচের পরে পুরোটাই দিয়েছেন। মোস্তাফিজ, যেটা হয় কি, আপনি ফুটবলে স্পেন টিমে একজন প্লেয়ার ছিলেন জাবি আলোনসো,
স্পেন টিমের সবাই হয়তো বা ফার্নান্দো তোরেস কিংবা ডেভিড ভিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা জাভি হার্নান্দেজ তাদের কথাই ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেন বা বলতেন, কিন্তু জাভি আলোনসোর কথা খুব বেশি স্পেন টিমে আলোচনা হতো না। কিন্তু জাভি আলোনসো যেদিন মাঠে না থাকতেন ওই দিন বোঝা যেত যে স্পেন টিমে কিছু একটা নাই। সো মুস্তাফিজ হ্যাজ বিন দ্যাট পার্টিকুলার ফ্যাক্টর ফর বাংলাদেশ টিম, যে whenever he is there you cannot realize his presence, but when he's not there you will definitely realize he's not present there. So ওই গ্যাপটা এর আগের ম্যাচটা আপনি বুঝাচ্ছেন, যেটা মুস্তাফিজ এই যে মাঝখানে যে 4টা ওভার বোলিং করে দিয়ে গেছেন, এই 4টা ওভার কিন্তু অপোনেন্টকে তিনি খুব ভালো মতো প্রেশারাইজ করে দিয়ে গেছেন। সো দিস ইজ দ্য থিং হোয়াট মুস্তাফিজ ক্যান ডু, এবং হোয়াট হি ইজ বিন ডুইং ফর লাস্ট 7 to 8 years for Bangladesh cricket. তো এটাই আমি বলবো যে অনেকগুলো এক্স ফ্যাক্টর ছিল, ইট ওয়াজ অল টুগেদার আ টিম কম্বিনেশন, বাট ফর মি ইফ ইউ আস্ক মি শামীম পাটোয়ারি ইজ বিন মাই ম্যান অফ দ্য ম্যাচ। আনন্দ ভাইয়ের কাছে যদি এক্স ফ্যাক্টরটা সেম কোশ্চেনই জানা যায়, আমি শামীম ভাইয়ের সাথে 100% ইকো করি। শামীম পাটোয়ারি, আপনার দেখবেন কি যে একটা টিম ভালো করে আমরা বলি বাংলাদেশ জিতেছে, আমরা কিন্তু বলি না কি যে লিটন কুমার দাস অথবা শামীম পাটোয়ারি জিতেছে। অ্যাকচুয়ালি শামীম পাটোয়ারি যে রান আউটটা ইনিংসের প্রথমে করেছিল, কুশাল মেন্ডিস এবং পাথর নিশাঙ্কা যখন নামে, আপনি দেখবেন দুজনের ভিতর বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি অ্যাগ্রেসিভ থাকে কিন্তু হলো কি যে মেন্ডিসের। ওকে, সো থ্রোয়িং হিম আউট এবং হলো কি যে ফার এন্ডে থ্রো করে এটা করা টিমের পুরো বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলেছে। আপনারা যদি আরেকবার আউট হওয়ার পর টোটাল প্লেয়ার গ্রুপের সেলিব্রেশন যদি আপনারা দেখতেন আরেকবার, আপনারা বুঝতে পারতেন কি যে অ্যাকচুয়ালি এটা কত পজিটিভ একটা এনার্জি নিয়ে এসেছিল। ওই মোমেন্টাম থেকে পরবর্তী সময় দেখা যাচ্ছে যে শরীফুল হি বোল আউটস্ট্যান্ডিং। ওকে, সে মেবি উইকেট টেকিং হোক বা ওরকম না আসতে পারলেও তার বোলিংয়ের উপর নির্ভর করে ওরা কিন্তু পজিটিভভাবে ব্যাটিং করতে পারে নাই, বেশ ডিফেন্সিভ ব্যাটিংয়ের দিকে চলে গেছে। সো ওভারঅল এই মোমেন্টামটা তৈরি হয়েছে হলো কি যে প্রথম সে রান আউটের মাধ্যমে, এবং ব্যাটিংয়ে অলরেডি সামি ভাই বলেছে সে কত সুন্দরভাবে ব্যাটিং করেছে। তার যে স্ট্রং জোনটা ছিল বিহাইন্ড দ্য উইকেট, যে জায়গায় সে ইম্প্রোভাইজ শটগুলো খেলে, সে ড্রাস্টিক্যালি একটা ম্যাচের ভিতরেই সে চেঞ্জ করেছে যে আচ্ছা আমি এই স্কোরিং জোনটা বাদে অন্য চতুর্দিকে আমি খেলবো। তার ওয়াগেন হুইলটা যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন, মাঠের চতুর্দিকেই সে ব্যাটিং করেছে, এবং ওর ব্যাটিংয়ের একটা পজিটিভ পার্ট হলো কি যে আমরা যখন ব্যাটিং করি, সামি ভাইও ভালো বলতে পারবে, আমরা শটগুলো খেলছি স্ট্রেট ব্যাট অর সামথিং, সে বল হিট করে কিন্তু হরাইজন্টাল ব্যাটে, সো ইম্প্যাক্ট জোন তার কিন্তু বেটার। ওকে, আমি যখন এভাবে একটা শট খেলবো তখন আমার জোনটা এতটুকু, কিন্তু আমি যখন হরাইজন্টালি ব্যাট চালাবো আমার ইম্প্যাক্ট জোনটা অনেক বড়, কচু কাটার মতো। হ্যাঁ, ঠিক আছে, একদম কচু কাটার মতো যখন আমি এভাবে চালাবো আপনার কিন্তু এটা মিস হওয়ার চান্স কম। সো এটা ভেরি ইউনিক একটা ট্যালেন্ট। এবং আজকে হাবিবুল বাসার সুমন ভাইয়া উনি একটা কমেন্ট করেছিল, বলেছিল কি যে তহিদ হৃদয় সে ডিফারেন্ট প্রেশারের কারণে হোক বা অন্য কোনো ইস্যুতে হোক নেচারালি মন খুলে ব্যাটিং করতে পারছে না, এইটা যেন শামীম হোসেন পাটোয়ারির মাঝে না আসে। সে যেভাবে ব্যাটিং করছে সেভাবে ব্যাটিং করতে দেওয়া উচিত। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার 30-20 হচ্ছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে, যেটা হচ্ছে আমরা যদি এখন ফিল্ড এবং পিচ নিয়ে একটু কথা বলতে চাই, তার আগে একটু টেস্টার জানিয়ে দিতে চাই সাইম এবং আনন্দ ভাইকে। লাস্ট 6 ম্যাচে যেটা T20 এখানে হয়েছে 6টাতে কিন্তু সেকেন্ড ব্যাট যারা করেছে তারা জিতেছে। এখন আমি আগে আনন্দ ভাইয়ের কাছে আসতে চাই। ওয়েল হ্যাঁ, এর আগে খেলাটা হয়েছিল শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া, 2022-এ হয়েছিল, T20 খেলাগুলো হয়েছিল, সেখানে পরে ব্যাটিং করা দলই জিতেছিল। তারপর লেটেস্ট 2024 জানুয়ারিতে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের যে সিরিজটা হয়েছে সেখানেও অ্যাকচুয়ালি পরে ব্যাটিং করা দলই জিতেছে। 2টা খেলায় শ্রীলঙ্কা জিতে সিরিজ উইন করে, একটা খেলায় জিম্বাবুয়ে জিতেছিল। তো দেখা গেল কি যে এখানে সিজন ওয়াইজ সেখানে ডিউ ফ্যাক্টর একটা ইস্যু থাকে, কিন্তু আমরা এখন পর্যন্ত অতটা শিওরভাবে বলতে পারছি না এই সিজনে ডিউ ফ্যাক্টরটা অতটা ইফেক্টিভ কিনা। সামি ভাই আরো ভালো আলো দিতে পারবে এই জায়গাটাতে। কিন্তু হলো কি যে নেচারালি প্রেমদাসার উইকেটটা কিছুটা স্লো হয়, বলাররা কিছুটা গ্রিপ করতে পারে। আই থিঙ্ক এখানে মুস্তাফিজুর রহমান হি উইল বি আ ভেরি গুড কি ফ্যাক্টর, এবং সামি ভাই আরো ডিটেইল হাইলাইট করতে পারবে। আমি আসলে ওইটাই দেখার চেষ্টা করছিলাম আমার ফোনে, সেটা হচ্ছে যে এর আগে যে 6টা ম্যাচ হয়েছে সেই 6টা আসলে কোন সিজন হয়েছে। লাস্ট 3টা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি সেটা জানুয়ারি মাসে হয়েছে। সো ওই সিজনটাতে ডিউ ফ্যাক্টর একটা প্রমিনেন্ট পার্ট থাকে সাবকন্টিনেন্টাল জায়গাগুলোতে, এবং এই ভেন্যুতে ডিউ ফ্যাক্টর একটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো
এই সিজনে কতটুকু ডিউ ফ্যাক্টর কাজ করবে সেটা একটা কিন্তু চিন্তার বিষয় আছে। আমরা ওয়ানডে ম্যাচগুলো দেখেছি, ওয়ানডেতে কিন্তু আসলে ডিউ ফ্যাক্টর খুব বেশি ইম্প্যাক্ট ফেলে নাই। বাট কনসিডারিং বাংলাদেশের যে বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী চেজিং ইজ অলওয়েজ ভালনারেবল বাংলাদেশের, সেটা আপনি যে কোনো ফরম্যাটে চিন্তা করেন না কেন, যে চেজিংটা এখনকার টিমের শেপ অনুযায়ী ইটস ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু চেজ ডাউন এনি কাইন্ড অফ টোটাল। সো আপনি যদি আমাকে বলেন যে আমি ভেন্যু স্ট্যাটিস্টিক্সের চাইতেও বাংলাদেশ টিমের স্ট্রেংথের দিকে বা উইকনেসের দিকে বেশি নজর রাখতে চাই, এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আগে ব্যাটিং করলে ইটস বেনিফিশিয়াল ফর বাংলাদেশ অ্যাজ ফার অ্যাজ দেয়ার স্ট্রেংথ আর উইকনেস ইজ কনসার্ন। সো সেই জায়গাটা থেকে হ্যাঁ, প্রেমাদাসা ইটস এ ভেরি কমন ভেন্যু অ্যাট শ্রীলঙ্কা, এবং সবাই এই ভেন্যু সম্পর্কে জানে। বাংলাদেশও এখানে দে হ্যাভ প্লেড মাল্টিপল টাইমস অ্যাট প্রেমাদাসা। এইখানকার যে কন্ডিশনটা আমরা সেকেন্ড ওয়ানডে ম্যাচে দেখেছিলাম, বাংলাদেশ যে ম্যাচটা জয়লাভ করলো, এইখানে কিন্তু উইকেট ডেটোরেট করা শুরু করে। যদিও টি-20 ম্যাচে আসলে উইকেট খুব বেশি ডেটোরেট করবে না, বাট তারপরেও যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে উইকেট ভাঙা শুরু করে। এবং বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গা আছে, সেটা হচ্ছে বাংলাদেশ এই টাইপের কন্ডিশন, বাংলাদেশ তো আসলে খুব কন্ডিশন নির্ভর বোলিং দল, বাংলাদেশ। তো এই টাইপের কন্ডিশন বাংলাদেশ বেটার এক্সিকিউট করতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে টসের ফ্যাক্টর যদি আপনি চিন্তা করেন, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, বাংলাদেশ তাদের স্ট্রেংথ অনুযায়ী আগে ব্যাটিং নিতে চাওয়াটাই বেটার, বিকজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার একটা পসিবিলিটি থাকে বাংলাদেশের। এবং আন্ডার ওই কন্ডিশন, যখন উইকেট একটু পুরনো হয়ে যাবে, শ্রীলঙ্কান স্পিনাররা আছে, ওই কন্ডিশনে বাংলাদেশের জন্য ব্যাটিং করাটা আরো ডিফিকাল্ট, এবং ওয়েন দ্য ভেন্যু ইজ কলম্বো। সো আমার কাছে মনে হয় যে ইটস বেটার ইফ ইউ উইন দ্য টস, ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট। সামি ভাই, আমরা আপনার কাছে আবার আসতে চাই, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুই টিমের আমরা যদি 11-এর কথা চিন্তা করি, বাংলাদেশের আগে আপনার কাছে জানতে চাই কেমন হওয়া উচিত। আমি একটা জায়গাতে পরিবর্তন চাই, কনসিডারিং দ্য কন্ডিশন অফ প্রেমাদাসা। আমি সেই জায়গাটা মানে কিন্তু ভালো করছে, বাট I want to go with Sheikh Mehdi Hasan in the place of Mehdi Hasan Miraj. That's my personal opinion. কারণ টি-20 ক্রিকেট যখন আমি বলছি, সেই জায়গাটাতে ওই কন্ডিশনটাতে শেখ মেহেদী হাসানের ওভার স্পিন করার দক্ষতার জায়গা আছে, এবং you always have the possibility to get the best out of it. Even if it's Nasu Mohammed, then it's also going to be a positive bowling একটা ভেরিয়েশন। Exactly. আমার কাছে মনে হয় যে ইভেন এই ধরনের কন্ডিশনগুলোকে নাসুম ভালো হ্যান্ডেল করতে পারেন, এক্সিকিউট করতে পারেন বা ইউটিলাইজ করতে পারেন। সো অ্যাপার্ট ফ্রম দিস আমার কাছে মনে হয় যে আর কোনো চেঞ্জের প্রয়োজন আছে বলে মনে হয় না, এবং মানে উইনিং কম্বিনেশন আপনি সবসময় ভাঙতেও চাইবেন না, সেটা একটা বিষয়। শ্রীলঙ্কার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কা মানে তাদের তো ওই জায়গাটা নাই যে তারা খুব বেশি পরিবর্তন আনবে। এই মাথিসা পাথিরানার জায়গাটা এখন পর্যন্ত খেলে নাই, সেটা একটা জায়গা হতে পারে। ইভেন পাথিরানা যদি খেলে, সেটা আমি জানি না সেটা ইট উইল বি বেনিফিশিয়াল ফর বাংলাদেশ অর নট, কারণ হি ইজ নট ইন হিজ বেস্ট অফ শেপস, সেটা একটা বিষয়। তারপর স্লিঙ্গিং অ্যাকশন, এক্স্যাক্টলি স্লিঙ্গিং অ্যাকশন ইটস অলওয়েজ ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশিস টু পিক। কিন্তু আমি জানি না তারা কোনভাবে চিন্তা করবে। দে হ্যাভ আ ভেরি ব্যালেন্সড লাইন আপ, টু বি ভেরি অনেস্ট। আপনি ব্যাটিং যদি চিন্তা করেন, এক্স্যাক্টলি আপনি প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সেই জায়গাটায় চারিত আসালাঙ্কা আছেন, বাট দে হ্যাভ বিন ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দীনেশ চান্ডিমালের দুইটা টি-20 তিনি খেলেন নাই। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে আবিষ্কা ফার্নান্দো রিপ্লেসমেন্ট দীনেশ চান্ডিমাল হলেও হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো, কারণ আবিষ্কা ফার্নান্দো হি ইজ আ প্রুভেন কাস্টমার। সো আমার কাছে একটা জায়গায় মনে হয় যে বোলিং এ একটা ভ্যারিয়েশন আনতে গেলে তারা পাথিরানাকে একটা সুযোগ দিতে পারে কিনা। অন দ্য আদার হ্যান্ড তুষারা কিন্তু ইনিশিয়ালি ব্রেক থ্রু এনে দিয়েছেন ইন বোথ দ্য ম্যাচেস, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিনুরা ফার্নান্দো সেও ভালো করছেন, ভ্যান্ডারসি তাকে তো খেলাতে হবেই। সো শ্রীলঙ্কাতে খুব বেশি চেঞ্জের জায়গাটা আমি আসলে দেখি না, দে আর স্টিল ভেরি মাচ ব্যালেন্সড। কিন্তু আসলে মানে অলরাউন্ডার হিসেবে খেলছেন, কিন্তু ওনার পারফরম্যান্স অতটা আমরা দেখতে পাই। দাসুন সানাকাও সেই জায়গাটায় আছে। সো লাস্টের দিন কিন্তু মোটামুটি উনি একটা ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন, ট্রাই করছিলেন আর কি। ভাইয়ের কাছে যদি জানতে চাও, আমি প্রথমে যদি বাংলাদেশ টিমের কথা বলি, আমি সামি ভাইয়ের সাথে একমত রিগার্ডিং হলো কি যে পরিবর্তনের জায়গা যদি আসে, সেখানে আমরা মেহেদী হাসান মিরাজ, হ্যাঁ সেটার উনার পরিবর্তে আমরা সেখানে শেখ মেহেদিকে নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের যেটা বোঝার জিনিস, দুইজন কিন্তু আমরা সেম প্যাটার্নের প্লেয়ার দেখে বা সেম কন্ডিশন দেখে আমরা এভাবে চেঞ্জ করার পক্ষপাতি না। আপনি কনসিডার করতে হবে কি যে প্রেমাদাসার স্টেডিয়ামের সাইজ অনুযায়ী আপনার এখানে একটা কনসিডারেশন
সিচুয়েশন রয়েছে। প্রেমাদাসার স্টেডিয়ামে যেই সাইডে ম্যানুয়াল স্কোরবোর্ডটা রয়েছে, ব্ল্যাক কালার একটা ফেমাস স্কোরবোর্ড আপনারা দেখতে পারবেন, তো ওই সাইডে অ্যাকচুয়ালি বাউন্ডারি ডিস্টেন্সটা অ্যাপ্রক্সিমেটলি 68 মিটার। ওকে, সো 68 মিটার এবং সাইডে 75, অপর সাইডে 75, এবং হলো কি যে লেন্থে নিয়ার অ্যাবাউট 75 পাওয়াই যাবে। তো অবভিয়াসলি দেখা যাবে কি যে এই স্কোয়ার অফ দ্য উইকেটে এই জোনটাতে ব্যাটাররা ট্রাই করবে বেশি স্কোর নেওয়ার জন্য। ভাইয়া অলরেডি নিজে অ্যানালাইসিসে একটা জিনিস দেখেছিল কি যে পাথুম নিসাঙ্কা এবং হলো কি যে আভিস্কা ফার্নান্দো, ওদের হলো কি যে অফ স্ট্যাম্পের একটা স্পেসিফিক চ্যানেলে আভিস্কা ফার্নান্দো যেমন ক্লোজ টু দ্য ওয়াইড এরকম একটা জোনে বেশ হেজিটেট ফিল করে খেলার জন্য। আবার পাথুম নিসাঙ্কা হলো কি যে একটা জোন রয়েছে যে জায়গাটাতে সে শর্ট খেলার জন্য কোনো ডিসিশনে আসতে পারে না, আইদার ফ্রন্ট ফুট অর ব্যাক ফুট, এই জোনটাতে তারা প্রবলেম ফেস করে। তো যখন দেখা যাবে হলো কি যে এই জায়গায় একটা শর্ট বাউন্ডারির অ্যাডভান্টেজ তারা দেখতে পাবে, ওরা এই জায়গাটায় একটা ট্রাই করার অপরচুনিটি নিতে পারে। এরকম সিচুয়েশনের ক্ষেত্রে শেখ মেহেদি হি উইল বি অ্যাডভান্টেজিয়াস অপশন আমার মতে, সেটা অ্যাকচুয়ালি তারা চিন্তা করতে পারে। এবং যেহেতু প্রেমাদাসার স্লো টার্নিং উইকেটের কথা যদি কনসিডার করা হয়, নাসুম আহমেদ ক্যান বি ইফেক্টিভ অ্যাজ ওয়েল, নাসুম আহমেদকেও চিন্তা করা যেতে পারে। আর যদি শ্রীলঙ্কার কথা বলা হয়, আমি অবশ্যই আমি অ্যাকচুয়ালি সারপ্রাইজ কিছুটা এখন পর্যন্ত পাথি রানাকে কেন খেলাচ্ছে না, কারণ হলো কি যে আই থট যে নুয়ান থুসারা এবং পাথি রানা দুইজনকেই একই সাথে খেলানো হবে। সো লেটস সি, যেহেতু রিসেন্ট ফর্ম অতটা ভালো না মেবি, সেই কারণে কনসিডার করা হয়নি। চামিকা কারুনারাত্নে উনি অতটা ভালো পারফর্ম করতে পারেননি, এবং হলো কি যে উনার অ্যাকচুয়ালি উনার পাশাপাশি হলো কি যে দাসুন সানাকা আছে, তা সে অত ভালো ফর্মে না হলেও তার উপর শ্রীলঙ্কান টিম আস্থা রাখবে। বড় স্ট্রেংথ হিসেবে ধরে ওরা কিন্তু আসলে অনেকগুলো অলরাউন্ডার নিয়েছে, কারণ আপনি বলেন সানাকা বলেন দুজনে কিন্তু অলরাউন্ডার, রাইট। তো অ্যাডভান্টেজ এবং হলো কি যে এক্সপেরিয়েন্স অনুযায়ী তারা প্রায়োরিটি অবশ্যই দিবে দাসুন সানাকাকে। তো যদি পরিবর্তন হয় আমার মতে চামিকা কারুনারাত্নে তার পরিবর্তে পাথি রানাকে তারা আনতে পারে, বাট স্টিল ওদের স্কোয়াড ভেরি ব্যালেন্সড। ওরা লাস্ট ম্যাচ সিরিজ ডিসাইডার, আমার মনে হয় খুব এক্সাইটিং একটা ম্যাচ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। একটা খুব উল্লেখযোগ্য স্ট্যাট বলতে হবে, সেটা হচ্ছে আপনি যদি তিনটা ফরম্যাটে চিন্তা করেন, টেস্ট, ওয়ানডে, টি20, প্রেমাদাসা ভেন্যুর সবচাইতে ইকোনমিক্যাল বোলার হচ্ছেন লেফট আর্ম অর্থোডক্স স্পিনাররা থাকেন, এবং সেই সঙ্গে লেগ স্পিনারদের একটা ভালো প্রায়োরিটির জায়গাটা থাকে। সো সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন, টেস্ট ম্যাচ ক্রিকেটে রাঙ্গানা হেরাত হ্যাজ বিন দ্য কিং ফর প্রেমাদাসা স্টেডিয়াম। আপনি যদি ওয়ানডে চিন্তা করেন, ওয়ালা লাগে তার এই শর্ট পিরিয়ড অফ ক্যারিয়ার এই সময়ের মধ্যে অলরেডি প্রেমাদাসা স্টেডিয়ামের সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। So this is another thing. এবং আপনি লাস্ট যে ম্যাচটা বাংলাদেশ প্রেমাদাসায় খেলেছে ওয়ানডে, আপনি যদি সেখানে দেখেন তানভীর এবং বলা লাগে দুজনেই কিন্তু ভালো বোলিং করেছেন। সো কনসিডারিং দ্যাট ফ্যাক্ট, এবং যেটা আপনি বলছেন যে প্রেমাদাসা স্টেডিয়ামের এই নেচার অনুযায়ী লেফট আর্ম স্পিনার্স হ্যাজ অলওয়েজ বিন ভেরি মাচ প্রমিনেন্ট। সো আমি জানি না, হয়তো বা নাসুম আহমেদের একটা জায়গা ট্রেডিশনালি চিন্তা করে হয়তো বা চিন্তা করতেও পারে যখন প্রেমাদাসায় খেলা হচ্ছে, কারণ এর আগে যখন প্রেমাদাসায় খেলা হয়েছে তানভীরকে কিন্তু খেলিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কনসিডারিং দ্য ফ্যাক্ট যে লেফট আর্ম স্পিনারদের জন্য সেখানে আসলে কিছু থাকে, তাদের ওই অ্যাঙ্গেলটা এবং যেভাবে বল বেরিয়ে যায় ওই জায়গাটা। সো যেটা আমি দেখছি যে অ্যাওয়ে টার্নিং স্পিনারদের আধিক্যটা আসলে এই প্রেমাদাসা স্টেডিয়ামে তিনটা ফরম্যাটে অনেক বেশি। ওয়ানিন্দু হাসারাঙ্গা, তিনি এই স্টেডিয়ামের ওয়ানডে ক্রিকেটে হাইয়েস্ট উইকেট টেকার, টি20 ক্রিকেটে হাইয়েস্ট উইকেট টেকার, এবং সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার আমি ওয়ালা লেগের কথা বলছিলাম। আর টেস্ট ম্যাচ ক্রিকেটে রাঙ্গানা হেরাতকে তো আসলে কেউ সারপ্রাইজ করতে পারবে না সেই জায়গাটাতে ইন রিসেন্ট টাইমস। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয়, কেন জানি না, যে বাংলাদেশ যদি ট্রেডিশনাল সেটআপে চিন্তা করে সেই জায়গাটা দে মাইট ব্রিং অ্যানাদার লেফট আর্ম স্পিনার ইন ফর দিস টি20 উইনিং কম্বিনেশন ভেঙে যদি কাউকে ইনক্লুড হয়তোবা একবারে লাস্ট পর্যায়ে দুজনের কাছে জানতে চাওয়া আগামীকালকের প্রেডিকশন। টি20 ক্রিকেট তো অন আ গিভেন ডে আসলে যার পারফরমেন্সটা বেটার হবে সেই। তবে বাংলাদেশের এই ট্র্যাক রেকর্ডটা তো খুব খারাপ, যে ইনিংসের মাঝপথে একটা ম্যাচ জয়লাভ করে আমাদেরকে একটা হোপ দেয়, লাস্ট ম্যাচে গিয়ে পারফরমেন্সটা খুব বেশি আপ টু দ্য মার্ক হয় না। বাট আমার কাছে যেটা মনে হয় যে দ্য মোমেন্টাম দে হ্যাভ গট ইন দ্য প্রিভিয়াস ম্যাচ, দে হ্যাভ টু ক্যাপিটালাইজ অন দ্য মোমেন্টাম। এবং এই জায়গায় এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কা দে আর আন্ডার প্রেশার বিকজ দে আর দ্য হোম সাইড, এবং দে হ্যাড ওয়ান্ডারফুল আউটিং both in the test series and also in the ODI. So এই মুহূর্তে তারা কিন্তু লোয়ার হ্যান্ডে, প্রেশারটা তাদের উপরে। সো দে উইল ট্রাই দেয়ার বেস্ট পসিবল ওয়ে টু বাউন্স ব্যাক
অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের যেহেতু মোমেন্টামটা আছে, আমার কাছে মনে হয় ওই বেসিক জায়গাটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে মিড ওভার্সের ব্যাটিংটা, যেটা এর আগের দিন সারপ্রাইজিংলি বাংলাদেশ ওয়াজ ভেরি গুড। সো ওইটাকে কন্টিনিউ করতে পারলে আমার কাছে মনে হয় যে যে কোনো রেজাল্ট পসিবল। আনন্দ ভাই? আমি খুবই এক্সাইটেড কালকের খেলাটা নিয়ে, এবং যেটা আমি বলেছিলাম কি যে অনেকদিন পর বাংলাদেশ অ্যাকচুয়ালি তাদের ক্যারেক্টারটা শো করতে পেরেছিল, এবং আমরা এক্সপেকটেশন রাখবো যেন এই ক্যারেক্টার জেনারেট করতে পেরেছে, এটা যেন এই মোমেন্টামটা তারা ধরে রাখতে পারে। অন দ্য আদার হ্যান্ড শ্রীলঙ্কা ছেড়ে অবশ্যই কথা বলবে না। ওরা এই সফরের যতটুকু খেলা ওরা খেলেছে, ওরা লাস্টটা অবশ্যই ভালোভাবে শেষ করতে যাবে। ওদের জন্য একটা হলো গিয়ে উইনিং নোট এখানে রাখা জরুরি। সো বিং আ ভেরি ব্যালেন্স স্কোয়াড, শ্রীলঙ্কাও খুবই স্ট্রংলি কামব্যাক করার চেষ্টা করবে। সো হোপ ফর আ এক্সাইটিং ম্যাচ। সাই ভাই, এক্স ফ্যাক্টরের কথা আমরা বলছিলাম যে লাস্ট ম্যাচের এক্স ফ্যাক্টর কি ফ্যাক্টর, আমরা এই ম্যাচের এক্স ফ্যাক্টর যদি চিন্তা করি দুই টিমের, এটা তো আসলে বললাম তো অনেক গিভেন ডে আসলে যেটা হবে। বাট আপনি যদি কি পারফরমার্সের ক্ষেত্রে চিন্তা করেন, সবসময় শ্রীলঙ্কা টিমে কুশল মেন্ডিস হি ইজ ডেঞ্জারাস, হি ইজ ভেরি ডেঞ্জারাস। কুশল মেন্ডিসের উইক জোন খুবই কম উইক জোন। অনেক ব্যাটাররা আছেন যাদের হয়তো বা একটু ব্যাক অফ দ্য লেন্থের বল বা একটু শর্ট অফ দ্য লেন্থের বলগুলো উইক জোন থাকে, বাট এটা কুশল মেন্ডিসের স্ট্রং জোন উল্টো, কারণ তিনি লেন্থ খুব ভালো পিক করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি বলেন আমাকে, আমার কাছে মনে হয় আমি খুব করে চাইবো, যেহেতু প্রেমাদাসায় খেলা, মুস্তাফিজ মাইট ক্রিয়েট ডিস্টারবেন্স towards the Sri Lankans. যেহেতু প্রেমাদাসায় খেলা হচ্ছে, it's that kind of venue যেটা মুস্তাফিজের জন্য আসলে একদম ইজি পিজি ইকুয়েশন হওয়া উচিত। সো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ ক্যান বি দ্য গেম টার্নার ফর বাংলাদেশ, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু স্কোর রানস। ব্যাটে রান করাটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো দুই টিম থেকে আমার কাছে মনে হয় দুইজন আপনি যদি এক্স ফ্যাক্টর বলেন, কুশল মেন্ডিস ইজ অলওয়েজ ডেঞ্জারাস, আর অন দ্য আদার হ্যান্ড মুস্তাফিজুর রহমান কনসিডারিং দিস ভেন্যু। আনন্দ ভাই? আগামীকালকের খেলায় যেই দলের পেসাররা তাদের গতিকে লাগাম দিয়ে স্লোয়ার কাটার এবং ভ্যারিয়েশন নিয়ে বোলিং করবে, দে উইল বি দ্য কিং। এবং আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করা হয়, মুস্তাফিজ অ্যাকচুয়ালি বোলিং অ্যাটাকের এইরকম কন্ডিশনের জন্য স্পিয়ার হেড। সো সামি ভাইয়ের সাথে আমি একমত, এক্ষেত্রে মুস্তাফিজ অ্যাকচুয়ালি ক্যান বি আ ডিসাইডিং ফ্যাক্টর। ধন্যবাদ সামি ভাই এবং আনন্দ ভাইকে। থ্যাংক ইউ। দর্শকদেরকে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমরা এই পর্যায়ে, এবং আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো 30-20 রেজাল্ট এবং অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।